সাল 2014-র 8ই মার্চ হঠাৎ আকাশ থেকে উধাও হয়ে গেল যাত্রীবাহী একটি বিমান। বন্ধুরা, আমি বলছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার MH370-র কথা। তবে আকাশে মাঝপথে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া ঘটনায় এটাই প্রথম ছিল না। MH370-র ঠিক 52 বছর আগে কোল্ড ওয়ারের তীব্র উত্তেজনার মাঝে এমনই এক ভয়াবহ ও রহস্যময় ঘটনা ঘটেছিল। 14 মার্চ 1962 ক্যালিফোর্নিয়া থেকে দুটি বিশাল আকার বিমান টেক অফ করে। দুটি ছিল মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত গোপনীয় চার্টার্ড বিমান। একটি বিমান আলাস্কার একটি বরফ দিয়ে ঘেরা অঞ্চলে বিধ্বস্ত হয়, আর ঠিক একই দিনে আরেকটি বিমানও 107 জন সামরিক কমান্ডোকে নিয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়াল দেওয়ার সময় চিরতরে উধাও হয়ে যায়। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ অনুসন্ধান অভিযান। লক্ষ লক্ষ বর্গ কিলোমিটারের সামুদ্রিক এলাকা তন্ন তন্ন করে খোঁজা হলেও না পাওয়া গেছে বিমানের কোনো ধ্বংসাবশেষ, না কোনো তেলের দাগ, না এমন কোনো ছোট প্রমাণ যা দিয়ে এই রহস্য উন্মোচন করা যেতে পারে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এটি কি কোল্ড ওয়ার রিলেটেড কোনো গোপন ষড়যন্ত্র ছিল, নাকি যুক্তরাষ্ট্রেরই এমন কোনো প্ল্যান যা দীর্ঘ 7 বছর পরেও এই 107 জন সেনা সদস্যের রহস্যময় পরিণতি পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রেখেছে? হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোড। চলুন তাহলে দেরি না করে আজকের এই এপিসোডে আপনাদের সাথে নিয়ে ডুব দেওয়া যায়। বন্ধুরা, আজকের এই এপিসোডটি শুরু করেছিলাম মালয়েশিয়ান ফ্লাইট MH370 দিয়ে, কিন্তু শেষ করব আমেরিকান ফ্লাইট 739 এর রহস্য দিয়ে। গল্পের শুরু হয় 1962 সালের 14 মার্চ। তখন বিশ্বজুড়ে কোল্ড ওয়ারের এক থমথমে পরিবেশ। পুরো পৃথিবী দুটি শক্তিশালী রাজনৈতিক ভাগে বিভক্ত এবং যে কোনো মুহূর্তে সংঘাতের এক চরম আতঙ্ক কাজ করছে। এরকম পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত গোপন একটি মিশনের জন্য লকহেড L1049 সুপার কনস্টেলেশন নামের একটি বিমান বেছে নেয়। এটি অত্যন্ত শক্তিশালী ও বৃহৎ একটি বিমান। এটি মূলত ফ্লাইং টাইগার লাইনের একটি বিমান ছিল, যা মার্কিন সেনাবাহিনীর বিশেষ কাজের জন্য চার্টার্ড করেছিল, এবং এই নির্দিষ্ট রুটের জন্য এর নাম দেওয়া হয়েছিল ফ্লাইং টাইগার লাইন ফ্লাইট 739। বন্ধুরা, এই ফ্লাইটের মূল অধিনায়ক ছিলেন 48 বছর বয়সী ক্যাপ্টেন গ্রেগরি পি থমাস, যার ঝুলিতে ছিল বিমান টেক অফ করার বিপুল অভিজ্ঞতা। ফ্লাইট ডেকে তার সঙ্গে ছিলেন আরো 7 জন অভিজ্ঞ সদস্য। তার বিমানে কোনো সাধারণ যাত্রী ছিলেন না, বরং উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অত্যন্ত উচ্চমানের প্রশিক্ষিত সামরিক কর্মকর্তারা। এই বিমানের মূল গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়া থেকে ভিয়েতনাম, যেখানে মার্কিন সামরিক কর্মকর্তাদের কাজ ছিল দক্ষিণ ভিয়েতনামী সৈন্যদের গেরিলা যুদ্ধবিদ্যার কঠোর প্রশিক্ষণ দেয়া। ফ্লাইট 739-কে ভিয়েতনামে অবতরণ করার আগে রিফুয়েলিং এর জন্য 4টি স্থানে বিরতি নেওয়ার কথা ছিল। প্রথম বিরতিটি ছিল হাওয়াইয়ের হোনোলুলু আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর ওয়েক আইল্যান্ড এয়ারফিল্ড, এরপর গুয়ামের অ্যান্ডারসন এয়ারবেস এবং সর্বশেষ ফিলিপাইনের ক্লার্ক এয়ারবেস। তবে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাই করার পর থেকেই একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে। ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই যাওয়ার পথে বিমানটি যখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে অতিক্রম করছিল, তখন এর 1 ও 3 নম্বর ইঞ্জিনের ইগনিশনে বড় ধরনের যান্ত্রিক ঝামেলা ধরা পড়ে। পাইলটরা ম্যানুয়াল ও নির্দিষ্ট চেকলিস্ট অনুসরণ করে তার সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালায়, কিন্তু কোনো লাভ হয়নি। যেহেতু তারা ওই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থান করছিলেন, তাই তাৎক্ষণিক কিছু করার সুযোগও ছিল না। এমন অবস্থায় পাইলট বাধ্য হয়েই হাওয়াইয়ের দিকে ফ্লাই করতে থাকেন। ভাগ্যক্রমে বিমানটি কোনো মতে সন্ধ্যার দিকে হাওয়াইয়ের হোনোলুলু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নেমে আসে। সেখানে কারিগরি প্রকৌশলীরা দীর্ঘক্ষণ ইঞ্জিনের সঠিক মেরামতের কাজ শেষ করে বিমানটিকে পুরোপুরি ঝুঁকি মুক্ত ও ফ্লাই করার যোগ্য বলে ঘোষণা করেন। এ সময় বিমানে পুনরায় জ্বালানি পূর্ণ করা হয়
এবং 3 ঘন্টার বিরতির পর এটি আবার সফলভাবে আকাশপথে রওনা দেয়। এবার বিমানের পরবর্তী গন্তব্য ছিল ওয়েক আইল্যান্ড এয়ারফোর্স বেস। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো বন্ধুরা এখানে যে মাঝপথে সেই দুটি ইঞ্জিনেই ইগনিশন সমস্যা দেখা দেয়। মনে হচ্ছিল যেন বিমানটি তাদের সামনে এগোতে বাধা দিচ্ছিল। কিন্তু সেই সময় ক্যাপ্টেন ও ক্রুদের সামনে কোনো বিকল্প পথ ছিল না, কারণ তাদের পরবর্তী গন্তব্য ছিল 8 ঘন্টার দূরত্বের এক দীর্ঘ পথ এবং পিছিয়ে আসার কোনো সুযোগও ছিল না। তারা সাহসের সাথে সামনে এগিয়ে যান এবং অবশেষে ওয়েক আইল্যান্ডে পৌঁছাতে সক্ষম হন। এখানে প্রকৌশলীরা দ্বিতীয়বারের মতো বিমানের ইঞ্জিনের সঠিক রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা করেন। এবারও বিপদের কোনো স্পষ্ট কারণ ধরা পড়েনি। ওয়েক আইল্যান্ড থেকে বের হওয়ার পর ইঞ্জিনের সেই পুরনো যান্ত্রিক ত্রুটি আর নতুন করে দেখা দেয়নি এবং দীর্ঘ 6 ঘন্টার একটি শান্ত সফর শেষে বিমানটি গভীর রাতে গুয়ামের অ্যান্ডারসন এয়ারফোর্স বেজে নিরাপদে অবতরণ করে। এতদূর পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বলেই মনে হচ্ছিল। যাত্রী ও ক্রুরা নিচে নেমে খাবার গ্রহণ করেন এবং কিছুটা বিশ্রাম নেন। বিমানে আবার নতুন করে সম্পূর্ণ জ্বালানি পূর্ণ করা হয়। তবে ঠিক এই সময়ে অত্যন্ত রহস্যজনক ও বিস্ময়কর একটি ঘটনা ঘটে। জ্বালানি সরবরাহকারী কর্মীরা তাদের কাজ শেষ করে সেখান থেকে চলে যান এবং প্রায় 15 মিনিট ধরে সেই বিশাল বিমানটির আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী উপস্থিত ছিলেন না। সম্পূর্ণ বিমানটি পুরোপুরি অরক্ষিত ও নিঃসঙ্গ অবস্থায় পড়েছিল। এই সুযোগে সেখানে যে কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশ করা অত্যন্ত সহজ ছিল। গুয়ামের সামরিক ঘাঁটির এই 15 মিনিটের এই অসতর্কতা ও নীরবতা পরবর্তী সময়ে এই পুরো রহস্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে আত্মপ্রকাশ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব যাত্রী পুনরায় বিমানে ওঠেন এবং স্থানীয় সময় রাত ঠিক 11টার দিকে বিমানটি গুয়াম থেকে শেষবারের মতো ফ্লাই করে। পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো তবে এই বিমানটিকে ঠিক 6 ঘন্টা পর অর্থাৎ পরদিন সকাল 5টায় ফিলিপাইনের ক্লার্ক এয়ারফোর্স বেজে অবতরণ করতে হতো। বিমানে নির্ধারিত পথের চেয়ে অনেক বেশি পরিমাণ জ্বালানি পূর্ণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল যে কোনো আকস্মিক জরুরি পরিস্থিতি তৈরি হলেও যেন বিমানটি অনায়াসে অতিরিক্ত 3.5 ঘন্টা আকাশপথে ভেসে থাকতে পারে। বন্ধুরা, সেরাতে কিন্তু ওয়েদারও ছিল চমৎকার। গুয়াম থেকে আকাশে ওড়ার পরপরই ক্যাপ্টেন সরাসরি স্থানীয় রেডিও স্টেশনের সাথে যোগাযোগ করেন এবং ক্যালিফোর্নিয়া, ম্যানিলা ও হংকং এর অফিসে তাদের রওনা হওয়ার বার্তা পৌঁছে দেওয়ার বিশেষ নির্দেশ দেন। ফ্লাই করার ঠিক 80 মিনিট পর পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে নিজেদের ফ্লাইং এর উচ্চতা 10,000 ফুট থেকে বাড়িয়ে 18,000 ফুটে উন্নীত করার অনুমতি চান। পুরো যাত্রাপথে এই প্রথমবার বিমানটির ক্রু দল থেকে এমন কোনো বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। গুয়ামের এয়ার ট্রাফিক কন্ট্রোল তাৎক্ষণিকভাবে সেই অনুমতি মঞ্জুর করে। বন্ধুরা, এর ঠিক 3 মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটদের জানিয়ে দেওয়া হয় যে তারা এখন রাডারের স্বাভাবিক রেঞ্জের বাইরে চলে যাচ্ছেন। তাই রাডারের মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। এই নির্ধারিত পয়েন্টের পর বিমানটি আর সার্ভেইলেন্স স্ক্রিনে দৃশ্যমান ছিল না। বন্ধুরা, পৃথিবীর সাথে তাদের যোগাযোগের একমাত্র শেষ মাধ্যম তখন তাদের কাছে ছিল শুধুমাত্র রেডিও ফ্রিকোয়েন্সি। আরো 5 মিনিট পর পাইলট রেডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন যে তারা সফলভাবে 18,000 ফুট উচ্চতায় পৌঁছাতে পেরেছেন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমও পরিষ্কারভাবে শুনতে পায়। সমুদ্রের উপর আন্তর্জাতিক ফ্লাইটের সাধারণ নিয়ম অনুযায়ী পাইলটকে প্রতি 1 ঘন্টা পর পর নিজের ভৌগোলিক অবস্থান ও জ্বালানির তথ্য রেডিওতে জানানো বাধ্যতামূলক ছিল। ঠিক 43 মিনিট পর পাইলট একটি স্বাভাবিক রেডিও বার্তার মাধ্যমে জানান যে তারা বর্তমানে গুয়ামের পশ্চিমে 520 কিলোমিটার দূরে অবস্থান করছেন, যা প্রশান্ত মহাসাগরের ওপরের একটি নির্দিষ্ট ভৌগোলিক বিন্দু। পাইলটের সেই কণ্ঠস্বরে কোনো দুশ্চিন্তা, আতঙ্ক কিংবা বিমানীয় ত্রুটির সামান্যতম আভাসও ছিল না। এটি ছিল অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক একটি রুটিন বার্তা। কিন্তু কারোরই জানা ছিল না যে এটাই হবে ক্যাপ্টেন থমাসের জীবনের শেষ রেডিও বার্তা, কারণ এরপর থেকে ফ্লাইট 739 এর সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়। নির্দিষ্ট 1 ঘন্টা পার হওয়ার পর গুয়ামের এয়ার ট্রাফিক কন্ট্রোল যখন নিজ উদ্যোগে বিমানের সাথে যোগাযোগের চেষ্টা করে, তারপরেও কোনো সাড়া শব্দ সেখান থেকে পায়নি। কন্ট্রোল রুমের অপারেটর টানা 20 মিনিট ধরে বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। সময় দ্রুত গড়িয়ে যেতে থাকে এবং রেডিও স্টেশনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও যখন বিমানের পক্ষ থেকে কোনো সাড়া মিলছিল না,
তখন বিপজ্জনক সংকেত বাজানো শুরু করা হয়। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও যখন ফিলিপাইনের ক্লার্ক এয়ারবেজে বিমানটি পৌঁছাতে ব্যর্থ হয়, তখন বাধ্য হয়ে মার্কিন কর্তৃপক্ষ সার্চ অপারেশন ঘোষণা করে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাতের সেই গভীর অন্ধকারে বিশাল মহাসাগরের কোথায় এই বিমানটিকে খোঁজা হবে। উদ্ধারকারী দলের কাছে সূত্র হিসেবে কেবল পাইলটের দেয়া শেষ ভৌগোলিক অবস্থানটির নাম ছিল, আর এরপর থেকে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত ছিল কেবল এক অসীম সমুদ্র। উদ্ধারকারী দল তখনও গভীর আশায় বুক বেঁধেছিল যে হয়তো বিমানের যোগাযোগ ব্যবস্থা বা রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিমানটি নিরাপদে বাতাসে উড়ে চলছে। কিন্তু যে সময়ে হিসেব অনুযায়ী বিমানে থাকা অতিরিক্ত জ্বালানি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই সময় পার হয়ে যাওয়ার সাথে সাথেই সব আশার প্রদীপ এক নিমেষে নিভে যায়। কোল্ড ওয়ারের সেই মারাত্মক রাজনৈতিক অস্থিরতার মাঝে আমেরিকার এক ঝাঁক সেনা কমান্ডার সহ একটি সামরিক বিমান রহস্যজনকভাবে মাঝ আকাশে উধাও হয়ে গেল। বন্ধুরা, তবে এই ঘন কুয়াশাচ্ছন্ন রহস্যের মাঝে হঠাৎ আশার এক উজ্জ্বল আলো দেখতে পাওয়া যায়। বিমানের সাথে রেডিওতে শেষ যোগাযোগের ঠিক 1 ঘন্টা 16 মিনিট পর প্রশান্ত মহাসাগরে টহলরত SS লেনসেন নামের একটি ট্যাঙ্কার জাহাজের সদস্যরা আকাশে এক অভূতপূর্ব দৃশ্য দেখে। এই ট্যাঙ্কারের 5 জন প্রত্যক্ষদর্শী ক্রু আকাশে ধোঁয়ার একটি প্রকাণ্ড রেখা দেখতে পান, যা বাম দিক থেকে ডান দিকে তীব্র গতিতে ধাবিত হচ্ছিল। এরপর সেই ধোঁয়ার রেখাটি একটি মেঘের আড়ালে ঢাকা পড়ে এবং হঠাৎ করেই এক তীব্র কান ফাটা বিস্ফোরণে বিকট শব্দে ফেটে পড়ে। ক্রু সদস্যরা স্পষ্ট দেখতে পান যে আকাশ থেকে তীব্র আগুনের 2টি বিশালাকার গোলা প্রচন্ড গতিতে সমুদ্রের পানির দিকে খসে পড়ছে। এর একটি টুকরো ছিল অত্যন্ত বিশাল এবং দ্রুত গতিতে নিচে নেমে আসছিল। অন্যদিকে দ্বিতীয় টুকরোটি আকারে কিছুটা ছোট ছিল এবং তুলনামূলকভাবে ধীর গতিতে নিচে নেমে পড়ছিল। জাহাজের ক্রুদের বিবরণ অনুযায়ী সেই মধ্যরাতের বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে তাদের পুরো জাহাজের বিশালাকার ডেক কয়েক সেকেন্ডের জন্য দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। জাহাজে থাকা উন্নত রাডার ব্যবস্থা নিজেদের জাহাজ থেকে ঠিক 17 মাইল দূরে এই বিস্ফোরণের অবস্থানটি রেকর্ড করে। ট্যাঙ্কার জাহাজের ক্যাপ্টেন আর এক মুহূর্ত দেরি না করে তাৎক্ষণিকভাবে জাহাজের দিক পরিবর্তন করেন এবং সেই দুরন্ত জ্বলন্ত টুকরোগুলো যেখানে পড়েছিল সেদিকে জাহাজ চালানোর সিদ্ধান্ত নেয়। যে নির্দিষ্ট সামুদ্রিক স্থানে জ্বলন্ত অবশিষ্টাংশগুলো পড়েছিল সেদিকে আকাশে একটি জ্বলজ্বলে তারা ছিল। সেটিকে দিক নির্দেশক হিসেবে মেনে নিয়ে তারা দ্রুত সেদিকে এগোতে থাকেন। তাদের নিজেদের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ম্যানিলা ও গুয়ামের সাথে দ্রুত যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা চালান যেন এই ভয়ঙ্কর ঘটনার খবর দ্রুত পৌঁছানো যায়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সেই বিশেষ মুহূর্তে তাদের জাহাজের উন্নত রেডিও ব্যবস্থায় অজানা কারণে গন্ডগোল দেখা দেয় এবং তাদের পাঠানো বার্তাটি শেষ পর্যন্ত কারোর কাছে পৌঁছাতে পারে। ট্যাঙ্কারটি যখন শেষ পর্যন্ত বিস্ফোরণের সেই সুনির্দিষ্ট স্থানে পৌঁছায় তখন সেখানে সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত পরিবেশ বিরাজ করছিল। জাহাজের ক্রুরা টানা 5.5 ঘন্টা ধরে এই দীর্ঘ সময় সেই পুরো এলাকায় আলো ফেলে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে, পানির উপরিভাগে সার্চ লাইট দিয়ে চেক করেন, কিন্তু সেখানে বিমানের কোনো ভাসমান অংশ, ছোট থেকে ছোট টুকরো, তেলের আস্তরণ কিংবা কোনো মানুষের বিন্দু মাত্র চিহ্ন পর্যন্ত ছিল না সেখানে। সম্পূর্ণ মহাসাগর এমনভাবে পরিষ্কার ছিল যেন কয়েক মিনিট আগে সেখানে কিছুই ঘটেনি। পরিশেষে ট্যাঙ্কার জাহাজের ক্যাপ্টেন বাধ্য হয়ে অনুসন্ধান প্রক্রিয়া স্থগিত করেন। তিনি ধরেই নিয়েছিলেন যে এটি হয়তো মার্কিন সামরিক বাহিনীর কোনো গোপন মহড়া কিংবা কোনো মিসাইল পরীক্ষা হতে পারে। তাই তারা পুনরায় নিজেদের স্বাভাবিক যাত্রায় ফিরে যান। পরদিন সকালে যখন এই চাঞ্চল্যকর খবর অনুসন্ধান ও উদ্ধারকারী টিমের কাছে পৌঁছায় তখন তারা এই সুনির্দিষ্ট স্থানটিকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরের ইতিহাসে এ যাবৎকালের বৃহত্তম উদ্ধার অভিযান শুরু করে। টানা 8 দিনের অবিরাম প্রক্রিয়ার পর উদ্ধারকারী দল প্রায় 5,20,000 বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ অনুসন্ধান করে ফেলেছিল, যা দেখলে পুরো থাইল্যান্ডের আয়তনের সমান। হাজার হাজার সেনাকর্মী, ডজন ডজন সামরিক জাহাজ এবং আধুনিক হেলিকপ্টার এই অভিযানে নিয়োজিত করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। এরপর মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে তাদের অনুসন্ধান অভিযান বন্ধ ঘোষণা করে, কারণ সমুদ্রের বিরূপ পরিস্থিতিতে 8 দিন ধরে কারোরই অলৌকিকভাবে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব ছিল। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় এক দীর্ঘ ও জটিল তদন্তের।
এই উচ্চ পর্যায়ের তদন্ত থেকেই উঠে আসে যে যাত্রার প্রাথমিক বিরতিগুলোতে বিমানে দুটি ইঞ্জিনের ইগনিশনের কিছু সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু যে সমস্ত রক্ষণাবেক্ষণকারী কর্মীরা প্রকৌশলগত কাজ করেছিল তাদের দাবি ছিল যে ইঞ্জিনে এমন কোনো মারাত্মক ত্রুটি ছিল না যা বিমানে এত বড় ধ্বংস ডেকে আনতে পারে। এছাড়াও প্রথম বিরতিতে ক্রুদের বিশ্রামের জন্য কিছু ম্যাট্রেস বিমানে তোলা হয়েছিল, কারণ বিমানটিতে ক্রু দলের ঘুমানোর সুনির্দিষ্ট জায়গা ছিল না। বন্ধুরা, তদন্তকারী দলের জন্য ফ্লাইট 739 নিঃসন্দেহে অজস্র প্রশ্ন রেখে উধাও হয়ে গিয়েছিল। তবে সেই নির্দিষ্ট দিনে কেবল এই একটি বিমানে বিপর্যয় নেমে আসেনি। যেদিন ফ্লাইট 739 নিখোঁজ হয় ঠিক একই দিনে টাইগার এয়ারের মতোই সেম আরও একটি বিমান আলাস্কার বরফাবৃত অঞ্চলে রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়। এই দুটি মর্মান্তিক ঘটনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর সাধারণ দিকটি ছিল যে দুটি বিমানই মার্কিন সামরিক বাহিনী চার্টার করেছিল, দুটি বিমানই টপ সিক্রেট মিশনে নিয়োজিত ছিল এবং এই দুটি বিমানই ক্যালিফোর্নিয়া থেকে যথাক্রমে ফ্লাই করেছিল। বন্ধুরা, একই দিনে একই প্রতিষ্ঠানের দুটি শক্তিশালী সামরিক বিমান এভাবে ধ্বংস হওয়া কি কেবলই কোনো অনাকাঙ্ক্ষিত কাকতালীয় ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল সুদূর প্রসারী কোনো পরিকল্পনা? এই সিমিলারিটির কারণে জোরালো সন্দেহের সৃষ্টি হয়। হয়তো বিমান দুটিকে ক্যালিফোর্নিয়ার রানওয়ে থেকেই পরিকল্পিতভাবে অভ্যন্তরীণ যান্ত্রিক ব্যবস্থায় সূক্ষ্ম কোনো ধ্বংসাত্মক ত্রুটি তৈরি করে দেওয়া হয়েছিল। যাত্রাপথে বারবার দেখা দেয়া ইঞ্জিনের সেই সমস্যাগুলো কি সত্যি কোনো প্রাকৃতিক ত্রুটি ছিল, নাকি তা ছিল অত্যন্ত নিখুঁত কোনো ষড়যন্ত্রের অংশ? বন্ধুরা, এই তদন্তের আরেকটি শক্তিশালী সম্ভাবনা ছিল মাঝ আকাশে প্রাকৃতিক বজ্রপাতের কারণে বিমানটি ধ্বংস হয়েছিল। ইতিহাসে এর আগেও লকহিড কোম্পানির একটি বিমান শক্তিশালী বজ্রপাতের কবলে পড়ে মাঝ আকাশে দুভাগে বিভক্ত হয়ে ধ্বংস হয়েছিল। আর এসএস লেনসেন জাহাজের পাহারাদাররা মাঝ আকাশ থেকে দুটি পৃথক ফায়ারবল নিচে খসে পড়তে দেখেছিল। তবে জাহাজের অভিজ্ঞ ক্রুরা দৃঢ়তার সাথে দাবি করেন যে সেই রাতে আকাশে বজ্রপাতের সামান্য সংকেত ছিল না। ওয়েদার ছিল সম্পূর্ণ পরিষ্কার, সামান্য মেঘ ভেসে বেড়াচ্ছিল। প্রশ্ন ওঠে, যদি বজ্রপাত নাই হয়ে থাকে তবে মাঝ আকাশে এই বিকট বিস্ফোরণটি ঘটল কিভাবে? তদন্তকারীদের অপর একটি অত্যন্ত জোরালো থিওরি ছিল। যেহেতু সেটি ছিল কোল্ড ওয়ারের সময়, তাই যুক্তরাষ্ট্রের কোনো শত্রু রাষ্ট্র যেমন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিংবা তাদের মিত্র কোনো গোয়েন্দা সংস্থা এই বিমানে গোপনে শক্তিশালী কোনো টাইম বম্ব ফিট করে রেখেছিল। তবে এই বিমানটি ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে প্রতিটি বিরতিতে কেবল মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত কড়া নিরাপত্তার সামরিক ঘাঁটিতেই অবতরণ করেছিল, যেখানে বহিরাগত কারো মাধ্যমে বোমা পৌঁছানো প্রায় অসম্ভব এক পরিকল্পনা। ঠিক তখনই তদন্তকারীদের মনোযোগ যায় গুয়ামের সেই বিশেষ বিরতির উপর। মনে করে দেখুন, গুয়ামের যে বিরতির কথা ভিডিওর ঠিক শুরুর দিকেই বলেছিলাম। দেখুন সেই অবহেলিত 15 মিনিটের কথা, যখন বিমানটিতে পুনরায় জ্বালানি ভরার পর সেটিকে একা ফেলে রাখা হয়েছিল এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত ঢিলেঢালা। তদন্তকারীদের সন্দেহ ছিল যে সম্ভবত সেই অসংরক্ষিত 15 মিনিটের সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতকারীরা বিমানের কোনো সেন্সিটিভ অংশে বোমা ফিট করে দিয়েছিল। আপাত দৃষ্টিতে এটি সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য থিওরি বলে মনে হয়। তবে আজ পর্যন্ত এর পক্ষে কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক বা বাস্তব প্রমাণ পেশ করা সম্ভব হয়নি। অনেক বিশেষজ্ঞরা আবার মিসাইল হামলার দিকেও আঙ্গুল তোলেন। তবে একটি বিশালাকার বিমান যখন আকাশপথে মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়, তখন তার ধাতব অবশিষ্টাংশ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বিমানে এমন অনেক হালকা প্লাস্টিক এবং ফাইবার জাতীয় অংশ থাকে যা সামুদ্রিক পানিতে ভাসতে থাকে। অথচ ঘটনার পরপরই এসএস লেনসেন জাহাজটি সুনির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিল। বন্ধুরা, বিমানটি যদি সত্যি বিস্ফোরিত হয়ে থাকে তবে সেই সুবিশাল ধ্বংসাবশেষ মুহূর্তের মধ্যে কোথায় বিলীন হয়ে গেল? আর এই সব কিছুর পর সামনে আসে সেই সবচেয়ে গভীর ও রোমাঞ্চকর গোপন তত্ত্ব, যার ওপর বিশ্বের বহু মানুষ আজও অন্ধের মতো বিশ্বাস রাখেন। আর তা হলো, এই পুরো ঘটনাটি ছিল মার্কিন সরকারের সাজানো এক বিরাট নাটক।
কিছু বিশেষ ইনফর্মাল প্রতিবেদনের দাবি এই বিমানটি মাঝ আকাশে কখনোই কোনো বিস্ফোরণে ধ্বংস হয়, বরং এই বিমানটি এর কমান্ডোদের শত্রু ভূখণ্ডে অত্যন্ত গভীরে অন্য কোনো গোপনীয় সামরিক মিশনে পাঠানোর প্রয়োজন ছিল। তাই তাদের এই নিখোঁজ হওয়ার একটি সুনিপুণ নাটক সাজানো হয়েছিল এবং মাঝ আকাশে কৃত্রিম আলো ও ধোঁয়ার বিস্ফোরণ ঘটিয়ে সমগ্র পৃথিবীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য এই মিথ্যে নাটক করা হয়েছিল। তবে এই কাল্পনিক তত্ত্ব যদি সত্যি ধরে নেওয়া হয়, তবে বিমানে থাকা সেই 107 জন জীবন্ত মানুষের শেষ পরিণতি কি হয়েছিল? কারণ তাদের মধ্যে একজন সদস্য পরবর্তীতে কখনো নিজের পরিবার বা প্রিয়জনদের সাথে যোগাযোগ করেন, নাকি তারা অন্য কোনো গোপন অপারেশনে যাওয়ার পথে সত্যি এমন এক দুর্গম জায়গায় বিধ্বস্ত হয়েছিল, যা উদ্ধারকারী দলের অনুসন্ধান করা সেই 5,20,000 বর্গ কিলোমিটার সীমানার বহু দূরে অবস্থিত ছিল। পসিবিলিটিস এবং থিওরির কোনো শেষ ছিল না, তবে তদন্তকারীদের কাছে এর কোনোটিরই সলিড প্রমাণ ছিল না। দীর্ঘ 1 বছর ধরে আপ্রাণ চেষ্টা করার পর অবশেষে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে এই রহস্যময় কেসের ফাইল বন্ধ ঘোষণা করে। তাদের অফিসিয়াল চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানটি মাঝ আকাশে কোনো অজানা ও অস্পষ্ট কারণে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়েছে। তবে এই ভয়াবহ বিস্ফোরণের আসল ও মূল কারণ আজও এক রহস্যই হয়ে রয়েছে। ফ্লাইট 739 সম্পর্কিত তদন্তের মূল নথিগুলো আজও খুব গোপনীয়তার সাথে সংরক্ষিত রয়েছে, যা সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাহিরে। বিশাল এই প্রশান্ত মহাসাগরে সেই অভিশপ্ত বিমানের একটি ক্ষুদ্রতম যন্ত্রাংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনার বেশ কিছু সময় পর SS ল্যানসেন জাহাজের ক্রুরা যেখানে আগুনের গোলা পড়তে দেখেছিল, সেখান থেকে প্রায় 40 মাইল দূরে অন্য একটি যাত্রীবাহী জাহাজ পানির ওপর ভেসে থাকা একটি স্লিপিং ম্যাট্রেস দেখতে পেয়েছিল। এই ম্যাট্রেসটিকে ফ্লাইট 739 এর সাথে যুক্ত করে দেখা হয়, কারণ যাত্রার প্রথম বিরতিতে ক্রুদের ব্যবহারের জন্য বেশ কিছু ম্যাট্রেস বিমানে লোড করা হয়েছিল। তবে সেটি সত্যি ফ্লাইট 739 এর সেই ম্যাট্রেস ছিল কিনা তা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। বন্ধুরা, ফ্লাইট 739 এর এই গল্পটি কেবল একটি হৃদয় বিদারক মর্মান্তিক দুর্ঘটনা নয়, বরং এটি এমন একটি চিরন্তন রহস্য যা মানব জাতিকে বারবার থমকে দাঁড়িয়ে অনুধাবন করতে বাধ্য করে যে কখনো কখনো বাস্তব সত্য এই অতল মহাসাগরের চেয়েও অনেক বেশি গভীর, অন্ধকার ও রহস্যময় হতে পারে। আশা করছি আজকের এপিসোডটি ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছে। এরকম আরো অজানা তথ্য নিয়ে আগামী পর্বে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।